কঠোর অবস্থানের কারণেই পদ থেকে সরানো হতে পারে ধারণা সাবেক গভর্নর আহসান মনসুরের। যমুনাকে জানালেন সময় পেলে শেষ করা যেত সংস্কার। আমাকে নিলে পরে 3 মাস পরে আমাকে আপনারাই ফায়ার করে দেবেন, কারণ আপনাদের কথা মতো তো আমি চলতে পারবো না। হয়তো কাজে অযথা কেন আমাকে নিয়ে আপনারা এম্বারাসড হবেন, আমিও এম্বারাসড হব। সরবরাহ ভালো থাকার পরও ডলারের বিনিময় মূল্য বাড়ছে। মুদ্রা ব্যবস্থাপনায় নজরদারি বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। শ্রম খাত উন্নয়নে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে আইএলও। প্রধানমন্ত্রীর সাথে সংস্থার মহাপরিচালকের বৈঠক। দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে আপনাদের সাথে আছেন কাশফিয়া রুহি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। গভর্নরের পদ থেকে অপসারণ নিয়ে অবশেষে মুখ খুললেন ডক্টর আহসান এইচ মনসুর। দাবি, অনৈতিক কাজ করানো যাবে না, এই ভাবনা থেকেই তাকে সরানো হতে পারে। তবে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার শেষ করতে আরও সময় দরকার ছিল। যমুনা টেলিভিশনকে তিনি জানান, অর্থ পাচার ঠেকাতে কঠোর ছিলেন বলেই দেশের রেমিটেন্স বেড়েছে। জানা গেছে খেলাপি ঋণের আসল চিত্র। দাবি, ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি না থামলে এই ব্যাংক কোনোদিন জনগণের হবে না। বাংলাদেশ ব্যাংক গভর্নরদের বিদায় ইদানিং ভালো হচ্ছে না। ব্যতিক্রম হয়নি ডক্টর আহসান এইচ মনসুরের ক্ষেত্রেও। চলতি বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের একাংশের বিক্ষোভের মুখে সরে যেতে হয় তাকে। সাথে বিদায় নেন একজন অতিরিক্ত পরিচালক আর গভর্নরের উপদেষ্টাও। বিদায়ীদের বিরুদ্ধে অভিযোগ ছিল স্বৈরাচারী আচরণের। তখন আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর হবার বার্তা দিয়েছিলেন ডক্টর মনসুর। বাড়ে রেমিটেন্স প্রবাহ, ব্যাংকে খেলাপি ঋণের আসল পরিস্থিতি জানতে শুরু হয় ফরেনসিক অডিট। ডক্টর আহসান এইচ মনসুর ফিরে গেছেন গবেষণাতে, কাজ করছেন আগের প্রতিষ্ঠানেই। গভর্নরের দায়িত্ব থেকে অপসারণ নিয়ে কিছুটা আক্ষেপ কণ্ঠে। দাবি, তার নেয়া অনেক উদ্যোগের সুফল পাচ্ছে বর্তমান সরকার। সংশোধন হয়েছে 2টি আইন, তাহলে তাকে বিদায় নিতে হলো কেন? আমি অনেক রিফর্মে হাত দিয়েছি, টাকা উদ্ধারে হাত দিয়েছি, অনেক রকমের সুবিধা দিয়েছি। অনেককেই সুবিধা দিয়েছি ইন দ্য সেন্স যে যারা ডিস্ট্রেসড কোম্পানি হয়েছিল তাদেরকে আমরা অনেক ভাবে ছাড় দিয়েও তাদেরকে রেগুলারাইজ করার চেষ্টা করেছি, যাতে কোম্পানিগুলো টিকে থাকে। এখন হয়তো আমাকে দিয়ে এমন কোনো কাজ করানো যাবে না যেটা তারা করাতে চায়। কাজে নিজের লোক দরকার, আমি সেই কারণে আমি বলবো যে শেখ হাসিনার সময় আমাকে অফার করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরশিপ, আমি নিইনি। আমি প্রথমে বলেছিলাম আমার বয়স 65-র উপর হয়ে গেছে, আমি নিব না। বললাম ওটা চেঞ্জ করে দেওয়া হবে। পরে আমি বললাম যে দেখুন, আমাকে নিলে পরে 3 মাস পরে আমাকে আপনারাই ফায়ার করে দেবেন, কারণ আপনাদের কথা মতো তো আমি চলতে পারবো না। হয়তো কাজে অযথা কেন আমাকে নিয়ে আপনারাও এম্বারাসড হবেন, আমিও এম্বারাসড হব। তো এখানে নীতির প্রশ্নে তো আমি আপোষ করি না। রাজনৈতিক প্রভাব মুক্ত করার যুক্তিতে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছিলেন ডক্টর মনসুর। নগদ টাকার সংকট মেটাতে দেয়া হয় 1,500 কোটি টাকার সহায়তাও, কিন্তু ব্যাংকটি নিয়ে কোনো সমাধান আসেনি। চলতি বছর চেয়ারম্যান ও এমডির অপসারণ নিয়ে নতুন করে বিক্ষোভ শুরু হয় সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে। এই নিয়ে সাবেক গভর্নরের পর্যবেক্ষণ কি? গ্রাহকরা যেটা আন্দোলন করেছে তাদের সেই আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, এবং আমি মনে করি যে সরকার দেরিতে হলেও সেটাই করতে যাচ্ছে হয়তো, কিন্তু আর একটু দ্রুততার সাথে করে ফেলতে হবে। বোর্ড নিয়ে এখানে মানে আমি বলবো যে সময় নষ্ট, কালক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই। দ্রুততার সাথে ভালো উন্নত মানের নিউট্রাল লোকদের দিয়ে, ব্যাংক কারোই নয়, ইসলামী ব্যাংক জামাতেরও নয়, ইসলামী ব্যাংক বিএনপিরও নয়, ইসলামী ব্যাংক এসালমেরও নয়, ইসলামী ব্যাংকের গ্রাহকদের। মাত্রই জাতীয় বাজেট দিয়েছে নতুন সরকার, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখনও বড় চ্যালেঞ্জ। আছে ভর্তুকি ও মধ্যপ্রাচ্য সংকট সামলানোর ঝক্কিও। মূল্যস্ফীতি কমানোর টার্গেট পূরণ করতে পারেনি ডক্টর মনসুর নিজেও, আস্থায় ছিলেন না ব্যবসায়ীরা। তাহলে কি তিনি সফল? অনেক সময় ন্যারেটিভ দেওয়া হয় যে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অতখানি ধ্বংসপ্রাপ্ত নয়। আমি এটুকুই বলবো, অনেকখানি এটাকে স্টেবিলাইজ করা আছে। কোনো সিঙ্গল সিলভার বুলেট নাই যেটাতে আমি ফায়ার করলাম আর ইনফ্লেশন ঠাই করে কমে গেল। নো, আজকে যদি ব্যাংকিং খাত শক্তিশালী থাকতো তাহলে পরে আমার টাকা ছাপানোর দরকার হতো না, এই 70,000 কোটি টাকা বাজারে থাকতো না। তাহলে সেই টাকাটা
একটা ইম্প্যাক্ট মূল্যস্ফীতির উপর হয়তো 1% পড়ে যেত, 1.5% পড়ে যেত, সেটা থেকে একটা বেনিফিট পেতাম। আগামীতে আবার বিশালভাবে বেতন বৃদ্ধি হবে, তো বেতন বৃদ্ধি হলে তো মূল্যস্ফীতি আবার উস্কে যাবেই। ডক্টর আহসান এইচ মনসুরের পর দেশের 14তম গভর্নর হিসেবে দায়িত্ব পান মোস্তাকুর রহমান। তার মেয়াদ শেষ হবে 4 বছর পর। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। ডলার নিয়ে আগের মতো কাড়াকাড়ি নেই, তবে এর মধ্যেই বাড়ছে দর। গত এক সপ্তাহে আন্তঃব্যাংকে প্রতি ডলার 75 পয়সা বেড়ে রোববার 123 টাকা 60 পয়সায় উঠেছে, 3.5 মাস আগের তুলনায়, যা 1 টাকা 30 পয়সা বেশি। বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ব্যাংকগুলো কিনেছে 123 টাকা 85 পয়সা পর্যন্ত দরে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের আলোচনা চলছে। এ সময় দর নির্ধারণে অনানুষ্ঠানিকভাবে কোনো হস্তক্ষেপ করছে না কেন্দ্রীয় ব্যাংক। আবার জ্বালানির দায় সহ বড় কিছু পরিশোধ করতে গিয়ে ডলারের উপর চাপ তৈরি হয়। এছাড়া আমদানিতে 6% মতো প্রবৃদ্ধি থাকলেও রপ্তানি কমেছে 1%। সব মিলিয়ে ডলারের দর বেড়েছে। দর বৃদ্ধির পেছনের কারণ খতিয়ে দেখতে কেন্দ্রীয় ব্যাংক কয়েকটি ব্যাংকের দৈনিক লেনদেন ও বড় পরিশোধ সহ বিভিন্ন বিষয়ে তদারকি করবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে 1.5 বছর ধরে আন্তঃব্যাংকে ডলারের দর 121 থেকে 122 টাকা 30 পয়সার মধ্যে ছিল। জাতীয় নির্বাচনের পর সামান্য বাড়তে শুরু করে। চলতি বছরের মার্চের শুরুতে আন্তঃব্যাংকে প্রতি ডলারের দর 122 টাকা 30 পয়সা থেকে একটু বেড়ে 12 মার্চ 122 টাকা 75 পয়সা হয়। এরপর 9 জুলাই পর্যন্ত দর অপরিবর্তিত থাকার পর এখন আবার প্রায় প্রতিদিন বাড়ছে। মুদ্রার এই মূল্যটা বা যে বিনিময় হারটা আমরা বলি, সেইটাকে যদি আমরা স্থিতিশীল বা রাখতে হয়, তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো যে আমার বৈদেশিক মুদ্রার যেই যোগানটা আছে এইটাকে বাড়ানোর চেষ্টাগুলো করা। এবং বাজারে যদি আপনি মুদ্রা সরবরাহ না থাকে, এইটা হবে না। সুতরাং আমার রপ্তানি, আমার রেমিটেন্স, আমার বৈদেশিক বিনিয়োগ, আমার বাজেটে যেই বিভিন্ন সহায়তাগুলো বা ঋণগুলো আছে, সেগুলোর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হবে সামনে দিন। 5 ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসকরা থাকবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ। রোববার কেন্দ্রীয় ব্যাংকে এ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে 2 রকম মত এসেছে। এই অবস্থায় গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকটির পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে আলোচনা করে প্রশাসকরা থাকবেন কিনা, থাকলে কতদিন ও কাজ কি হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। রোববার বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন বিভাগের উদ্যোগে প্রথম 5 ব্যাংকে নিয়োগ করা প্রশাসক এবং পরে সম্মিলিত ব্যাংকের চেয়ারম্যান ও এমডির সাথে বৈঠক হয়। প্রশাসকদের কাছে নিজ ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে অগ্রগতি, পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়। এরপর এমডি চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয় প্রশাসক তুলে আনলে তারা ব্যাংক চালাতে পারবেন কিনা। এতে তারা হ্যাঁ সূচক জবাব দেন। তবে কর্মকর্তাকে একটি অংশ চান প্রশাসকরা আরও কিছুদিন বহাল থেকে ব্যাংকগুলোকে একটি পর্যায়ে নিয়ে আসবেন। এরকম মতামতের পর আজ পরিচালনা পর্ষদের সাথে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর। আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারায় অন্তর্বর্তীকালীন সরকার শরিয়া ভিত্তিক এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি আমদানিতে প্রায় $2 বিলিয়ন ব্যয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুতের উৎপাদন খরচও বেড়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর বড় চাপ। সোমবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি আয়োজিত উন্নয়ন কণ্ঠস্বর শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন বিদ্যুৎ মন্ত্রী। এ সময় তিনি অভিযোগ করেন, বিগত সরকার সমুদ্র জয় করলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ আহরণে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করতে পারেননি, অথচ প্রতিবেশী দেশগুলো এই খাতে অনেক দূর অগ্রসর হয়েছে। তিনি বলেন, সমাজ কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানিতে উন্নয়ন সহযোগীদের আরও বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন। সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে 10,000 মেগাওয়াট সক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে এবারের বাজেটের ট্যাক্স শিথিল রাখা হয়েছে। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে in 2 months I had to spend $2 billion to import petrol and other thing. তো এটা তো একটা যে কোনো একটা দেশের জন্য তার রিজার্ভের উপর একটা বিরাট প্রেশার। তা আমরা যদি এই প্রেশারটাকে ইজ আউট করতে চাই, আপনারা এনজিও যারা আছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা রুরাল এরিয়াটাকে টেক কেয়ার করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো। বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় আইএলও বাংলাদেশের সাথে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী। শ্রম খাতের উন্নয়নে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে বলেও জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। দীর্ঘ ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধ ও নির্যাতনের বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মীরা। এরপর শ্রমিকদের একটি প্রতিনিধি দল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রদান করেন। গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতা, মানবাধিকার কর্মীরা। বক্তারা বলেন, আইন অনুযায়ী শ্রমিকদের বিলম্বজনিত পাওনার পরিমাণ প্রায় ৩৩,০০০ কোটি টাকা হলেও তারা সমঝোতার ভিত্তিতে প্রত্যেকের জন্য মাত্র ১০ কোটি টাকা গ্রহণের প্রস্তাব দিয়েছেন। এতে সরকারেরও প্রায় ১৩,০০০ কোটি টাকার রাজস্ব পাওয়ার সুযোগ রয়েছে। সমাবেশে অভিযোগ করা হয়, দীর্ঘ ১৯ মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন করলেও সমাধান মেলেনি। উল্টো আন্দোলনকারীদের নামে হামলা ও হয়রানি করা হচ্ছে। দায়ের করা একটি রিট পিটিশনকে শ্রমিকদের অর্জিত অধিকার খর্ব করার চেষ্টা হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী এবং ফাইন্যান্সিয়াল মেথড অনুযায়ী একজন বেনিফিশিয়ারি ৩৩,১৪৭ কোটি করে টাকা পায়। গ্রামীণফোন কি এই টাকা আমাদের দিতে পারবে? আমরা বলছি, আমাদের এই ন্যায্য আইনি পাওনা তোমরা আমাদের সাথে বসো। যে আমাদের এই টাকা যদি তারা পরিশোধ করে, বাংলাদেশ সরকার প্রায় ১৩,০০০ কোটি টাকা রাজস্ব পাবে। সরকারের এখন কিন্তু রাজস্বটা খুব বেশি প্রয়োজন। গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের পুনঃপেনশন এবং বিভিন্ন ভাতা অবিলম্বে পরিশোধের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সমিতির নেতারা বলেন, গ্রামীণ ব্যাংক দীর্ঘদিন যাবৎ অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা পরিশোধ করছে না। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন চালিয়ে গেলেও কোনো ফল হয়নি। এ বিষয়ে কর্মীরা হাইকোর্টে রিট দাখিল করলে মহামান্য আদালত পাওনা পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা প্রদানের পক্ষে রায় ঘোষণা করেন। রায় বাস্তবায়নের জন্য ব্যাংক কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করলেও কর্তৃপক্ষ এতে কোনো সাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেন সমিতির নেতৃবৃন্দ। দীর্ঘ ৩৬ বছর পর সিরাজগঞ্জের বৃহত্তর চলন বিলের শাহজাদপুর অংশে চাষ হয়েছে পাট। কয়েক বছর ধরে ভালো দাম পাওয়ায় বাড়ল পাট চাষের পরিধি। চলতি বছরে চাষ হচ্ছে ১৪,৫০০ হেক্টর জমিতে। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। সোনালী আঁশ পাট একসময় রপ্তানি হতো। দেশে চালু থাকা সরকারি কলে তৈরি হতো নানা পণ্য। ক্রমাগত লোকসান, পরিচালনা অদক্ষতা আর সরকারি নীতি পরিবর্তনের কারণে বন্ধ হয়ে গেছে সেসব মিল। এতে অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমেছে পাটের, যে কারণে অনেক কৃষক পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে। বৃহত্তর চলন বিলে শাহজাদপুর অঞ্চলে ৩৬ বছর পাট চাষ হয়নি। চলতি বছর উপজেলার কৃষি কর্মকর্তাদের পরামর্শে পরীক্ষামূলকভাবে এই অঞ্চলে কৃষকরা পাট চাষ শুরু করেছেন। বাম্পার ফলন হয়েছে, যা দেখে অনেক খুশি চাষিরা। আশেপাশের কৃষকরা জানালেন, আগামীতে পুরো বিল জুড়ে করা হবে এই পাট চাষ। এর খরচ বলতে এখন কাটা আর এটাকে মানে বাজারজাত করার। পাশের কৃষক আমার পাট দেখে এখন ওনারা অনেকেই বলছে যে তারা আগামী বছর থেকে পাট চাষ করবে। চাষ আমাদের উৎপাদন হয় আমরা বুঝতেই পারতাম না। এই পাট বুনে আমরা এবং ইনশাল্লাহ প্রচুর লাভবান হব। আগামী দিনে আমাদের আশাবাদী আরও ইনশাল্লাহ এই পাট আমরা চাষ করব। এগুলো আমরা ভালোভাবে করতে পারি। আর আমাদের কৃষি অফিসে যেন আমাদের সাহায্য করে। আর যে সালফেটের দাম, এগুলোর দাম যেন আমাদের কমা দেয়। দানে পাটের আবার ছিল না, এই বছরের দানে পাট বুনে আশাবাদী যে পাম্পার ফলন পাবো। আর এত সুন্দর পাট হয়েছে, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেছে। দেশের সোনালী আঁশের জৌলস ফিরিয়ে আনতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাট চাষের জন্য কৃষককে উদ্বুদ্ধ করেছেন। দেওয়া হচ্ছে পরামর্শ। আগামীতে চাষের পরিধি বাড়বে বলে আশাবাদী কৃষি কর্মকর্তারা। আমাদের বিশ্বাস যে এবছর যে আবাদ হয়েছে তার কয়েক গুণ বেশি আবাদ আগামী বছর এখানে হবে
আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপসহকারী কৃষি অফিসার সবাই আমাদের কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছে, উদ্বুদ্ধ করছে। যেহেতু আমাদের দেশের জন্য খুবই দরকারি এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাচ্ছে যে পাটের বিভিন্ন দ্রব্যাদি যেগুলো আছে সেগুলো আমরা দেশে উৎপাদন করি এবং দেশের বিভিন্ন কাজে লাগাই। এই জন্য আমরা কৃষকদেরকে পাট চাষের জন্য খুবই উদ্বুদ্ধ করছি। ফসলি করার কারণে এখানে কৃষকের আর্থিক লাভবান হচ্ছে, ইভেন জমির ব্যবহার বাইরে যাচ্ছে। আমাদের শস্য নিবিড়তা বাড়ানোর জন্য সরকারি থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। শাহদিন অন্তরা, যমুনা নিউজ। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 1 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,857 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 0.60 পয়েন্ট কমে 1,197 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2,208 পয়েন্টে। আজ হাতবদল হয়েছে 966 কোটি 53 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 1070 কোটি 39 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 148টি প্রতিষ্ঠানের, কমেছে 182টির। অপরিবর্তিত ছিল 58টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে মালিক স্পিনিং। প্রতিষ্ঠানটির মোট 47 কোটি 16 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে আছে বাংলাদেশ টেকনো ড্রাগস লিমিটেড ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। দর্শক, এবার জানাবো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর। সেখানে প্রধান সূচক সিএসপিআই প্রায় 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,738 পয়েন্টে। সিএসসিএক্স সূচক কমেছে 23 পয়েন্ট এবং সিএসই 30 সূচক কমেছে 50 পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে আজ 11 কোটি 15 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 8 কোটি 82 লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া 223টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 100টির, কমেছে 97টির, আর অপরিবর্তিত ছিল 36টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। সময়টা ভালো যাচ্ছে না ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের। কমতে শুরু করেছে শেয়ারের দর। গেল কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের বাজারে এই শেয়ারের দর পতন হচ্ছে। এবার স্টারশিপ রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ায় শেয়ারটির দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শেয়ারের দাম কমে যাওয়ায় একদিনেই ইলন মাস্কের সম্পদ মূল্য কমেছে $4,500 কোটি ডলারেরও বেশি। ফলে তার বর্তমান সম্পদ মূল্য দাঁড়ায় $79,760 কোটি ডলারে। গেল শুক্রবার লেনদেন শুরুর পর স্পেসএক্স শেয়ার দাম 4.4% কমে প্রায় $125 নেমে আসে। ধারণা করা হচ্ছে এই দরপতনের ধারা আরও দীর্ঘ হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত 5 দিনের এই পতনে কোম্পানিটির শেয়ারের মূল্য 14.5% কমে গেছে। স্পেসএক্সে ইলন মাস্কের মালিকানায় আছে 480 কোটি শেয়ার, সেই সঙ্গে আরও 35 কোটি স্টক অপশন। হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থার জেরে আরও অস্থিতিশীল হয়ে উঠছে বৈশ্বিক তেলের বাজার। সোমবার এক লাফে 3%-এরও বেশি বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি পৌঁছে গেছে $91 কাছাকাছি। এদিকে মার্কিন WTI সূচকেও তেলের দাম বেড়েছে 3%-এর উপর। ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $85-এরও বেশি। বেড়েছে গ্যাসোলিন সহ অন্যান্য জ্বালানির দামও। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলার জেরে গত কয়েক মাস ধরেই ব্যাপক ওঠানামা করছে তেলের দাম। সম্প্রতি হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দেওয়ায় আবারও ঊর্ধ্বমুখী বৈশ্বিক জ্বালানি বাজার। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।